নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 46 নিয়ে আলোচনা করব। এর আগে যতগুলো দিয়েছি সেগুলো কিন্তু যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর একটা কথা যেটা সবসময় বলি, যে সন্তু একাডেমি এই চ্যানেলের নামেই কিন্তু একটা ইউটিউব তোমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। যারা লিঙ্ক পাওনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে সেইখানে তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হতে পারো। সেখানে কি করি, সেখানে আমি পিডিএফ আগে দিয়ে দিই, মানে কোশ্চেনের পিডিএফটা দিয়ে দিই। ফলে যারা অনেক দিন ধরে প্রিপারেশানে আছো তারা সেইখান থেকে কোশ্চেনের অ্যান্সার তোমরা একটা খাতায় করে নিয়ে পরে তোমরা আমার ভিডিও দেখে মেলাতে পারো। ফলে এটা কি সুবিধা হবে, তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা কতগুলো করতে পারছো বা কতটা প্রিপারেশানে আছো এখন, পরীক্ষা দেওয়ার জন্য কতটা উপযুক্ত। আর যারা নতুন পরীক্ষার এই প্রিপারেশানে যুক্ত হচ্ছ বা নতুন যারা ক্যান্ডিডেট এই পরীক্ষার মধ্যে ঢুকবে, তারা শুধুমাত্র আমার জিকে সেট করলেই কিন্তু তোমরা অনেক কোশ্চেনের ব্যাপার সম্বন্ধে বা পরীক্ষায় কী সব কোশ্চেন আসে সেগুলো সম্বন্ধে কিন্তু অনেক বেশি তথ্য পাবে এবং বুঝতে পারবে। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 46 যে কোশ্চেন পেপার সেটা আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে যোগ নিম্নলিখিত কোন পর্বের প্রাণী। দেখো, তোমরা পর্ব সম্বন্ধে জানো যে ট্যাক্সোনমি, আমাদের যে 7টা হায়ারকি আছে, হায়ারকি ট্যাক্সোনমির জনক তোমরা জানো ক্যারোলাস লিনিয়াস। সেখানে পর্ব, উপপর্ব, তারপরে তোমার যে রাজ্য যেমন করডাটা, তোমার নন করডাটা, এরকমভাবে যেমন নন করডাটা আবার পর্ব হিসাবে বিভক্ত। যেমন সেই পর্বগুলো মানে নন করডাটা হচ্ছে পর্বের মধ্যে। সেই পর্বগুলো কোনগুলো? পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা এবং হেমিকর্ডাটা। এই এতগুলো পর্ব আছে যারা নন কর্ডাটার অন্তর্গত। ক্লিয়ার? এগুলো আমি ডিটেলসে পরে বলবো। তো এর মধ্যে চেয়েছে, এই যে বলছে পর্বগুলো যেগুলো বললাম আমি তোমাদের, এর মধ্যে এই যোগ কোন পর্বের অন্তর্গত? জাস্ট 1 মিনিট, কালিটা গলার ভয়েসটা একটু ডিস্টার্ব হতে পারে, তো একটু ঠান্ডা লেগেছে। তো যোগ কোন পর্বের প্রাণী? দেখো, বলেছে অ্যাকাইনোডার্মাটা নাকি পরিফেরা, নিডারিয়া নাকি অ্যানেলিডা। সরি, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার ডি। এই যোগ কিন্তু অ্যানেলিডা পর্বের প্রাণী। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কেঁচো, যোগ, এরা হচ্ছে অ্যানেলিডা বা যাকে বলা হয় অঙ্গুরিমাল। তারপরে আরশোলা, চিংড়ি, এরা কি সন্ধিপদ বা আর্থ্রোপোডা। তারপরে যকৃৎ কৃমি, ফিতাকৃমি, এরা কি প্লাটিহেলমিনথিস এই পর্বের অন্তর্গত। তারপর গোলকৃমি এবং গোতকৃমি, যেগুলো দেখো যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথিস, আর গোলকৃমি এবং গোতকৃমি যেটা, সেটা হচ্ছে নিমাটোডা পর্ব। তো তোমাকে কিন্তু এই পর্বগুলো মনে রাখতে হবে, কেননা এই পর্ব থেকে কোশ্চেন কিন্তু দেবে। সেরকমভাবে পরিফেরা আছে, নিডারিয়া আছে, টিনোফেরা আছে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে পড়তে আমি বুঝিয়ে যাব যে কোনগুলো কী পর্বের প্রাণী। যেমন হাইড্রা পরীক্ষায় খুব দেয় যে হাইড্রা কোন পর্বের প্রাণী, তো হাইড্রা কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী। তারপরে তোমার হচ্ছে হার্মিফোরা বা হর্মিফোরা, তারপর সাইকন, এগুলো কোন পর্বের প্রাণী, এগুলো কিন্তু দেয়। তো আপাতত তোমাদের এইটা আলোচনা করলাম। আগামী যে কোনো পর্বে কিন্তু আমি বাকিগুলো ডিটেলসে আলোচনা করব। উগাড়ি কোথাকার একটি বিখ্যাত লোক উৎসব? কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? দেখো, তামিলেতে তো পোঙ্গল তোমরা জানোই। মহারাষ্ট্রে কী হয়? মহারাষ্ট্রে গণেশ চতুর্থী হয়। তো কেরলে কি হয়? কেরলে জানো যে ওনাম উৎসব কেরলে হয়। তাহলে পড়ে আছে কর্ণাটক। তো আমি এই কারণে কি, তোমরা দেখবে একটা জিনিস, যে 50টা কোশ্চেন আলোচনা হয়তো করি, বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক কোশ্চেনের আধার বা তথ্য সমৃদ্ধ কিন্তু আমরা অপশনগুলো নিয়ে আলোচনা করি। ফলে কি হয়, তুমি যদি অন্যান্য অপশানগুলো জেনে থাকো না, তো বাকি কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা তুমি কিন্তু খুঁজে পাবে, না জানা থাকলেও অনেক সময় খুঁজে পাবে এইভাবে। তো এই কারণে বলি যে তোমরা যেটুকু পড়বে তথ্য সমৃদ্ধ পড়ো, তাতে সুবিধা এটাই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? করাচি অধিবেশন, লাহোর অধিবেশন, ত্রিপুরা অধিবেশন নাকি সুরাট অধিবেশন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, করাচি অধিবেশনে কিন্তু এই যে মৌলিক অধিকারের যে প্রস্তাব, এটা নেওয়া হয়েছিল কিন্তু তোমার করাচি অধিবেশনে। এবার এইখান থেকে একটা কোশ্চেন আসে যে এই যে করাচি অধিবেশন, এই অধিবেশনের
ইয়ে কে ছিল, মানে কি বলে, সভাপতি কে ছিলেন? তো মনে রেখো, করাচি অধিবেশনের সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যে এই মৌলিক অধিকারের প্রস্তাব, এখানে অনেক কটা কোশ্চেন হয় যে কোথায় কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়, সেটা তোমাদের অনেকবার বলেছি। কলকাতা অধিবেশন, এবং কলকাতার অনেক কটা অধিবেশন হয়েছিল। কলকাতার কোন অধিবেশনে? কলকাতার 1896, 1896 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে যে অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি, সেই অধিবেশনে কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। তারপরে কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে যায়, যেটা হচ্ছে সুরাট অধিবেশন 1907, রাসবিহারী ঘোষ যার সভাপতিত্বে ছিলেন। আবার বলা হয় কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই দল আবার পুনরায় এক হয়ে যায়, লখনৌ অধিবেশন 1916, অম্বিকাচরণ মজুমদার যা সভাপতি ছিলেন। এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আমি মুখে বলি, মনে রেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম উত্থাপন করা হয়েছিল, এটাও কিন্তু অনেকবার পড়িয়েছি। কলকাতা অধিবেশন পরের বছর 1906, অর্থাৎ 1906 সালে 1896 সালে কী হয়েছিল কলকাতা অধিবেশনে? সেই অধিবেশনে কিন্তু তোমার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, এবং এই দাদাভাই নৌরোজির যে সভাপতিত্বে যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেটা হচ্ছে 1906 সালে। তখন কিন্তু স্বরাজ শব্দটি প্রথম উত্থাপন করা হয়েছিল। ক্লিয়ার? তো আর পূর্ণ স্বরাজের দাবি কে তুলেছিলেন? পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো এই কারণে বারবার আমি রিপিট করি। 10 গ্রাম চুনাপাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে? দেখো, এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে তোমাকে আগে ইকুয়েশনটা বুঝতে হবে যে চুনাপাথরের সংকেত কী। চুনাপাথরের সংকেতের আগে বহুবার বলেছি, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, একে তুমি যদি হিট দাও না, তাহলে এটা CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই রিয়াকশানটা তোমাকে প্রথমে জানতে হবে। রিয়াকশান লিখে দিলে এরপরে জানতে হবে কি, হয়তো পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে যে এখানে কার কত পারমাণবিক ভরটা তোমাকে দিয়ে দেবে, যেটা হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসটা তোমাকে পরীক্ষায় দিয়ে দেয়। হ্যাঁ, তবে আমি বলবো একটু মনে রেখো, কারণ আমি বহুতবার বলেছি যে ক্যালসিয়াম কত, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40, কার্বনের কত, কার্বনের অ্যাটমিক মাস 12, আর অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16, তার সাথে 3 গুণ আছে, তাহলে 3 16 48। আশা করি বুঝতে পেরেছো, আমি এর জন্য ক্যালকুলেশনটা করলাম না, যে 3 × 16 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে 40 আর 12 মানে 48 আর 12 যদি যোগ করো, তাহলে 50, 27, 60, 48, 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এই যে মানটা পেলাম, এটা কি? এটা আমরা পেলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অ্যাটমিক মাস। ক্লিয়ার? অর্থাৎ আণবিক ভর পেলাম। ওকে, মানে মলিকুলার মাস, অ্যাটম মানে তো পরমাণু, এটা পেলাম আমরা মলিকুলার মাস, যেটা হচ্ছে আণব ভর। আমাকে চেয়েছে যে 10 গ্রাম যদি আমি চুনাপাথর নিই, তাহলে কী পরিমাণ চুন পাওয়া যাবে। চুন বলতে ক্যালসিয়াম অক্সাইডের কথা বলেছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের তোমার আণবিক ভর মানে মলিকুলার মাস কত বার করি। তাহলে ক্যালসিয়াম মানে হচ্ছে 40। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে অঙ্কটা সলভ করাচ্ছি। এই অঙ্ক কিন্তু গ্রুপ ডিতে খুব দেয়। ক্লিয়ার? আমি তোমাদের অ্যানাউন্স করেও দিয়েছি যে আমি আগামী কয়েকদিনের মধ্যেই গ্রুপ ডির জন্য, বিশেষ করে রেলের গ্রুপ ডির জন্য কিন্তু আমি সেট নিয়ে আসবো, যেটা গ্রুপ ডিকে বেস করেই সেই সেটগুলো হবে। অন্যান্য পরীক্ষার জন্য জিকে যেগুলো থাকবে সেগুলো গুরুত্বপূর্ণ থাকবে, কিন্তু মেইন টার্গেট থাকবে আমাদের গ্রুপ ডিটা। ক্লিয়ার? আচ্ছা, 40 আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16। তাহলে 40 আর 16 তার মানে কত হচ্ছে? 56, তাই কি না? 40 আর 16 হচ্ছে 56। এবার দেখো, আমাকে বলেছে 10 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে যদি 100 গ্রাম চুনাপাথরকে যদি আমরা হিট দিই, তাহলে যদি আমরা 56 গ্রাম পাই, তাহলে 1 গ্রামে কত পাবো? 1 গ্রামে পাবো মানে 56/100, 0.56। তাহলে 10 গ্রামে কত পাবো? দেখো, সিম্পল ব্যাপার। এটাকে আমি 100টাকে যদি 10 দিয়ে ভাগ করি, তবেই তো আমি 10 গ্রামে পাচ্ছি না। তার মানে এই যে 56কে 10 দিয়ে ভাগ, 100কে 10 দিয়ে ভাগ করলে যদি 10 গ্রাম পাই, তাহলে 56কে আমি 10 দিয়েই ভাগ করব। তাহলে 56কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 5.6। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি অঙ্কটা কীভাবে করলাম। এবং তুমি যদি এত ক্যালকুলেশন করতে যাও, তাহলে তোমার সময় চলে যাবে। তাহলে তোমাকে বুদ্ধি করে কাজটা করতে হবে, যাতে সময়টাকে তুমি বাঁচাতে পারো, যাতে অন্য কোশ্চেনে তুমি এটা কাটা পড়ে গেল, অন্য কোশ্চেনে তুমি যদি সময়টাকে লাগাতে পারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? দেখো, নিরাপত্তা পরিষদে বলেছে, টোটাল বলছে রাষ্ট্রপুঞ্জে সর্বমোট কতজন সদস্য থাকে সেটা বলেনি। নিরাপত্তা পরিষদে 10 জন, 15 জন,
5 জন নাকি 7 জন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি 15 জন। তোমরা জানো এর মধ্যে 5 জন হচ্ছে কি যারা ভেটো ক্ষমতা, যারা স্থায়ী সদস্য, আর 10 জন হচ্ছে অস্থায়ী। তারা কিছু প্রতি 2 বছর অন্তর অন্তর, 2 বছর না 3 বছর, 2 বছর অন্তর অন্তর যত সম্ভব 1/3 করে তারা চেঞ্জ হয়, তাই কি না? আর তোমার হচ্ছে কি 5 জন স্থায়ী সদস্য, এবং এই স্থায়ী সদস্য 5 জন কারা সেটা কিন্তু এর আগে অনেকবার করিয়েছি। নেক্সট কোশ্চেন, রক্তে উপস্থিত সরল শর্করাটি হলো গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ বা মল্টেজ নাকি গ্লিসারল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, গ্লুকোজ হচ্ছে রক্তে উপস্থিত সরল যে শর্করা তা হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজের সংকেত কিন্তু পরীক্ষায় দেয় C6H12O6। এটা একটু মনে রেখো, গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। নেক্সট কোশ্চেন, ভারতে কোথায় বন গবেষণাগার কেন্দ্র অবস্থিত? পুসা বলছে, পুসাতে, মহীশূর, কোয়েম্বাটুর নাকি দেরাদুন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ দেরাদুনে কিন্তু তোমার বন গবেষণাগার কেন্দ্র কিন্তু অবস্থিত। এবং এই দেরাদুন কোথায় আছে? এই দেরাদুন কিন্তু উত্তরাখণ্ড, তাই না? উত্তরাখণ্ডের কিন্তু দেরাদুন আছে। যেরকম নিউ দিল্লিতে কী গবেষণাগার আছে? এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে, তাই না? তারপর হরিয়ানার যে কার্নাল, যেটা খুব পরীক্ষায় আসে, যেটা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ দুগ্ধ গবেষণাগার কেন্দ্র, সেটা হচ্ছে হরিয়ানার কার্নাল ডিস্ট্রিক্টে কিন্তু আছে। পশ্চিমবঙ্গের কলকাতায় কী আছে? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, BSI আছে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তো আছে তোমার যেটা হচ্ছে জুট গবেষণা, অর্থাৎ পাট গবেষণাগার, যেটা সেটা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছে। উত্তরপ্রদেশে মথুরা খুব দেয়, যেটা হচ্ছে তোমার গোটস মানে ছাগলের গবেষণাগার হচ্ছে মথুরাতে আছে। এরকমভাবে লখনৌতে কী আছে? লখনৌতে সুগার ক্যান, যেটা হচ্ছে আখ গবেষণাগার, লখনৌতে আছে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে কী আছে? মুম্বাই আছে কটন টেকনোলজি রিসার্চ, সেটা মুম্বাইতে আছে। ক্লিয়ার? মহীশূরে কী আছে? যে মহীশূর দিয়েছি। আচ্ছা, পুসাতে কী আছে বলো তো? পুসাতে, এটা তোমরা জানা উচিত। দিল্লির যে পুসা, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে IARI, হ্যাঁ, IARI, আর একটা ICAR, দুটোই কিন্তু নিউ দিল্লিতে আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া নাকি আফ্রিকা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, আফ্রিকা মহাদেশে কিন্তু এই মাদাগাস্কার একটা দেশ, সেটা কিন্তু অবস্থিত। বরদৌলি আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গফর খান নাকি মাস্টারদা সূর্য সেন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় ভারতের লৌহ মানব। এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের নামেই কিন্তু একটা মূর্তি, যেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা এখন বিশ্বের সবথেকে উঁচু মূর্তি হচ্ছে আমাদের এই, যেটা গুজরাট রাজ্যের নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এই সম্বন্ধে তোমরা কিন্তু একটু ডিটেলসে পড়ে নিও, যে কোনো আপকামিং পরীক্ষায় কিন্তু সেটা আসবে। তো বরদৌলি আন্দোলনের যে নেতৃত্বে ছিলেন, তিনি ছিলেন কি? সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, আর মহাত্মা গান্ধী সম্পর্কে এর আগে বহুত বলেছি। খান আব্দুল গফর খান, তাকে সীমান্ত গান্ধী বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে কোন অবতল, এটা অবতল হবে, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে। আচ্ছা, কোনো দেখো, অবতল দর্পণ কাকে বলা হয় এটা তো আগে বোঝো। অবতল দর্পণ হচ্ছে, দেখো, উত্তল দর্পণ হচ্ছে এরকম টাইপের, এরম টাইপের হচ্ছে উত্তল। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণ হচ্ছে এরম টাইপের, এটা হচ্ছে অবতল দর্পণ। এবার বলেছে কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে ফোকাস মানে কি আগে ভালো করে বোঝো। ফোকাস কাকে বলে? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কীভাবে হয়? ধরো এইখান থেকে আলো পড়লো, আলো এর উপর পড়লো, আলো এর উপর পড়ছে। ক্লিয়ার? তো আলো পড়ে যে বিন্দুতে এসে সবাই এসে মিলিত হবে, এই যে সবাই এসে মিলিত হলো, সেইটাকে বলা হয় ফোকাস। এবার বলছে তাহলে ফোকাসে যদি আমি কোনো বস্তু রাখি, এই ফোকাসে যদি আমি কোনো বস্তু একটা রেখে দিই, তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে কিসে? বলছে অসীমে, বক্রতা কেন্দ্রে। বক্রতা কেন্দ্র কোনগুলো? এগুলো আমি এর আগে বুঝিয়েছি, বক্রতা কেন্দ্র কাকে বলে। হ্যাঁ, বলছে বক্রতা কেন্দ্র অসীম দূরত্বের মধ্যে, নাকি বক্রতা কেন্দ্রে, নাকি ফোকাসে। তো ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কী করে ফোকাসে হয়? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ। এই কারণে দেখো, তোমরা হেডলাইটের আলো দেখেছো, যখন আমরা আপার ডিপার করি, যেটা হচ্ছে আপার লাইটটা অনেক দূর আলো যায় না? এর এর মানে তাৎপর্যটা কী? এইখানেও কিন্তু সায়েন্স আছে। এই যে গাড়িটা বানায় যেসব ইঞ্জিনিয়ার, এখানেও কিন্তু সায়েন্স আছে। সায়েন্সটা কি? যে লাইটটা
ওই যে আমাদের যে ফ্রন্টে যে লাইটটা থাকে মানে হেডলাইটটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ থাকে। তো অবতল দর্পণের ফোকাসে অ্যাকচুয়ালি হেডলাইটটা লাগানো হয়। যদি এটা ফোকাসের আগে বা ফোকাস থেকে পরে হয় তবে যে আলোর প্রতিবিম্বটা হবে মানে আলোটা কিন্তু ঠিকঠাকভাবে বেশি দূর যাবে না, হয় কাছে পড়বে, না হলে বেশি দূর যাবে না বা ছড়িয়ে যাবে। এই কারণে লাইটটাকে যদি আমি ফোকাসে লাগাই তাহলে আলোটা এইখান থেকে বেরিয়ে গিয়ে, আমি কালো পেন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এই যে আলোটা এইখানে ধরো লাইটটা লাগাচ্ছি, তাহলে আলোটা এইখানে রিফ্লেক্ট করে এইভাবে বরাবর চলে যাবে। তাহলে আলোটা কোন বরাবর যাবে? সমান অনেক দূর পর্যন্ত আলো যাবে। দ্যাট ইজ এটাই তো আমাদের প্রয়োজন না, অনেক দূর পর্যন্ত আলো। তো অ্যাকচুয়ালি অসীমে। তো রাইট অ্যান্সার কী হবে? যদি অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাসে কোনো বস্তু রাখি তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে, যেটা হচ্ছে গাড়ির হেডলাইটের, এখানে হেডলাইটের কথা বলা হয়েছে, সেটাও তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট, বিশ্বামিত্র কোন নদীর উপনদী? মাহি, সবরমতী, নর্মদা নাকি তাপ্তি? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, বিশ্বামিত্র কিন্তু মাহি নদীর একটা উপনদী হচ্ছে বিশ্বামিত্র। এবং এই যে মাহি নদী, এই মাহি নদী এটা কীরকম নদী? মানে আমি বলতে চাইছি উত্তর ভারতের নদী না পূর্ব বাহিনী নদী নাকি পশ্চিম বাহিনী নদী? তো এগুলো পরীক্ষা আসে। তো মাহি, তারপরে তোমার নর্মদা, তাপ্তি, সবরমতী, লুনি, এরা সবই কিন্তু তোমার পশ্চিম বাহিনী নদী, এটা পশ্চিম দিকে ধাবিত হয়। ক্লিয়ার? এবং মাহি নদী কোথায় উৎপত্তি হয়েছে কোথা থেকে? বিন্ধ্য পর্বত থেকে, জানো। এবং পতিত হয়েছে কোথায়? পশ্চিম বাহিনী নদী। এই যে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, লুনি, এরা সবাই পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। লুনি নদী পতিত হয়েছে শুধু কচ্ছের রণে, বাকি চারটে যে বললাম সেটা সবাই খাম্বাত উপসাগরে পতিত কিন্তু হয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রেখো। এবং বিশ্বামিত্রা তো মাহি নদীর উপনদী, এর সাথে তোমার পানাম, সোমা, আনস বা আনস, এগুলো কিন্তু সবই তোমার মাহি নদীর উপনদী। ব্রাহ্মণ ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? গুজরাট, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু এই ব্রাহ্মণ ক্রিকেট স্টেডিয়াম কিন্তু অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? বায়োটিন, সায়ানোকোবালামিন, নিয়াসিন, পাইরিডক্সিন। দেখো এই যে ভিটামিন বি নিয়ে আমি কিন্তু এর আগে ডিটেলসে অনেকবার বলেছি। তোমাদের পরীক্ষা এরমও দেয় যে কতগুলো ভিটামিন বি আছে, মানে ভিটামিন বি কমপ্লেক্স এরম কতগুলো আছে। তো 8 প্রকার আছে, বা বহুবার বলেছি। ভিটামিন B1, B2, B3, B4 বলে নেই। আচ্ছা, তারপর হচ্ছে B3 পরে B5 আছে, B6 আছে, B7 আছে, আর তোমার B7, B9 আছে এবং B12 আছে। সেইভাবে যদি বলি বায়োটিনটা হচ্ছে B7কে বলা হয় বায়োটিন, বা এইচ বলা হয়, এইচ ভিটামিন। ক্লিয়ার? সায়ানোকোবালামিন সেটা হচ্ছে ভিটামিন B12, সায়ানোকোবালামিন, এবং এখানে কোবাল ধাতু পাওয়া যায় এই ভিটামিনে। ক্লিয়ার? নিয়াসিন কোনটা? নিয়াসিন হচ্ছে তোমার ভিটামিন B5 নিয়াসিন, আর পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন B6। তো আমাকে কি চেয়েছে? আমাকে বলেছে ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে পাইরিডক্সিন। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, লুসাই উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সিকিমে তো লেপচা উপজাতি বেশি দেখা যায়। ত্রিপুরা, মেঘালয় নাকি হিমাচল প্রদেশ? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি, ত্রিপুরায় কিন্তু এই লুসাই উপজাতি। দেখো উপজাতি প্রত্যেকটা জায়গায় কম বেশি দেখা যায়, প্রত্যেক উপজাতি, যেমন ভিল উপজাতি মধ্যপ্রদেশেও দেখা যায়, আবার অনেক জায়গায় হিমাচল প্রদেশেও কম বেশি দেখা যায়। তো তোমাকে এইখানে কোশ্চেন দিয়েছে লুসাই উপজাতি দেখা যায় মানে কোথায় সবথেকে বেশি দেখা যায়? তো ত্রিপুরায় কিন্তু এই লুসাই উপজাতি সবথেকে বেশি দেখা যায়। ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। মনে রেখো, পরীক্ষায় দেয় কিন্তু। নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে বেরিং প্রণালী অবস্থিত? এগুলো বহুবার পড়িয়েছি, এখন কিন্তু এগুলো কি হচ্ছে? রিপিট হচ্ছে। তো রিপিট তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া উচিত। মালয়েশিয়া, সুমাত্রা, আলাস্কা, রাশিয়া, ওমান, ইরান নাকি পাকিস্তান ও আফগানিস্তান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, আলাস্কা ও রাশিয়ার মধ্যে কিন্তু এই বেরিং প্রণালী কিন্তু অবস্থিত, আলাস্কা ও রাশিয়া। এগুলো নিয়ে এর আগে বললাম না, এগুলো বাকি সবই কিন্তু তোমরা জানো, বাকি যেগুলো আছে। ঔরঙ্গাবাদ কোন নদীর তীরবর্তী শহর? গোদাবরী, কাবেরী, তুঙ্গভদ্রা নাকি কৃষ্ণা? তো ঔরঙ্গাবাদ কোন নদীর তীরবর্তী শহর? সেটা কিন্তু গোদাবরী নদীর তীরবর্তী শহর হচ্ছে ঔরঙ্গাবাদ। এবং গোদাবরীর প্রধান যে উপনদী সেটা হচ্ছে পেনগঙ্গা। তারপরে এর আগের ভিডিওতে আমি করিয়েছিলাম পেনগঙ্গা, তারপরে হচ্ছে ইন্দ্রাবতীও কিন্তু গোদাবরীর উপনদী, এটাও খুব দেয়। পেনগঙ্গা, ইয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, এগুলো তো বহুবার দেয়। ক্লিয়ার? তো এইগুলো মনে রেখো। এবং এই গোদাবরী নদীর তীরে কিন্তু নিজামবাদও অবস্থিত। ক্লিয়ার? ঔরঙ্গাবাদ, নিজামবাদ,
এগুলোও কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, তীরবর্তী শহর। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 আচ্ছা আরেকবার করছি, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি, একটু ছবি এঁকে না বোঝালে এটা বুঝবে না। মনে করো এটা হচ্ছে তরল, নিচে এটা হচ্ছে তরলের সমতল পৃষ্ঠ, ক্লিয়ার? এটা তরলের সমতল পৃষ্ঠ, নিচে তরল আছে, নিচে মনে করো তরল আছে, ওকে? দেখো ছবিটা আঁকবো, ছবিটা আঁকতে আঁকতে জিনিসটা বুঝতে পারবে। এবার বলছে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি, ঠিক আছে? তো 45 ডিগ্রি কোণে আমার কোনো একটা আলো আপতিত হলো, এই কোণে আপতিত হলো। তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়। এবার দেখো, এবার একটা জিনিস তোমাকে জানতে হবে এইখানে, যে দেখো এই ছবিটা আঁকতে পারলে তবেই তুমি অ্যান্সার করতে পারবে। এই ছবিটা আঁকতে গেলে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? যে কোনো আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এবং লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি পরিবর্তন হয়। তো মনে রাখবে, কোনো আলোকরশ্মি যদি লঘু মাধ্যম, দেখো বায়ু হচ্ছে লঘু এবং আমি জলের ভিতরে ঢুকছে আলোটা, তার মানে জলটা হচ্ছে ঘন মাধ্যম, এইটুকু তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সকলেই। তাহলে লঘু মাধ্যম থেকে আমি কিন্তু ঘন মাধ্যমে ঢুকছি, তাই কি না? তাহলে লঘু মাধ্যমে ঘন মাধ্যমে ঢুকলে আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। কি বললাম? লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন আলোকরশ্মি অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে আলোকরশ্মি যখন যাচ্ছে তখন যাওয়া উচিত ছিল এই বরাবর, আমি ছবিটা এঁকে বোঝাচ্ছি, এই বরাবর যাওয়া উচিত ছিল। কিন্তু এটা যদি অবিলম্ব হয়, অবিলম্ব মানে সোজা একটা দাগ, এটা যদি অবিলম্ব হয় আলোকরশ্মি ওই বরাবর না গিয়ে আলোকরশ্মি এরকমভাবে বেঁকে যায়, কিছুটা বেঁকে যায়। ক্লিয়ার? কথাটা বুঝতে পারলে? আলোকরশ্মি যাওয়া উচিত ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর না গিয়ে কিছুটা বেঁকে এই বরাবর যায়, এটাকেই বলা হয় চ্যুতি। ক্লিয়ার? চ্যুতি ব্যাপারটা বুঝেছো? তো তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে আলোকরশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে অবিলম্বের দিকে সরে আসে। এই কারণে এই বরাবর না গিয়ে চলে আসলো এই বরাবর, অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্বের দিকে চলে আসলো, প্রথম কথা। আচ্ছা, কত ডিগ্রি তোমার কোণে বিচ্যুত হচ্ছে? তো বিচ্যুতি হচ্ছে 15 ডিগ্রি কোণে কিন্তু বিচ্যুতি হচ্ছে। এই যে বিচ্যুতি কোণটা সেটা হচ্ছে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে এবার এইটাকে টেনে দিলাম অবিলম্বটা, তাহলে এইটা হচ্ছে কি আপতন কোণ আই, আর প্রতিসরণ কত? প্রতিসরণ হচ্ছে এই কোণটা, যেটা হচ্ছে আর। ক্লিয়ার? কেননা অবিলম্বের সাপেক্ষে আপতন কোণ আর প্রতিসরণ কোণ হয়। তাহলে এইখানে তোমরা এবার বলো এইখানে আই বড় নাকি আর বড়? তো আই বড়, কেননা অবিলম্বের দিকে তো সরে এসছে না, তাহলে প্রতিসরণ কোণটা ছোট হয়ে গেছে। দেখো, যদি বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাবে, আমি দরকার হয় এই কোশ্চেনটা আরেকবার কোনো ভিডিওতে আলোচনা করে দেবো। তো এইখানে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, তো প্রতিসরণ কোণ ছোটো, তার মানে আমি যদি চ্যুতি কোণ বার করি, যে চ্যুতি তাহলে কত, এই যে এই কোণটা, এই চ্যুতিটা কতটা হয়েছে এটাকে বলা হয় ডেল দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে চ্যুতিটা কতটা? তাহলে চ্যুতি হয়েছে, তাহলে ডেলের মান কত? ডেলের মান হচ্ছে আই মাইনাস আর। আশা করি বুঝতে পেরেছো, ডেল মানে আই মাইনাস আর। তাহলে আই মানে কত? আই মানে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে বলেছে। তাহলে 45 থেকে আমি আর মানে কত বলেছে? 15 ডিগ্রি। তাহলে 15 বাদ দেবো, তাহলে 45 থেকে 15 যদি বাদ দিই তাহলে 5 আর 5 0 আর 3, তাহলে 30 ডিগ্রি। এই যে তোমার যে মানটা বেরোলো, আচ্ছা সরি এখানে ডেলের মান 15 ডিগ্রি বলে দিয়েছে, সরি একটু ভুল হয়েছে, এই ডেলের মান 15 বলে দিয়েছে, ঠিক আছে? যে চ্যুতিটা হয়েছে সেটা 15। তার মানে এইখানে জাস্ট 1 মিনিট, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমাকে। কি বলেছে? এই যে ডেলের মানটা, তো ডেলের মানটা বলে দিয়েছে আমাকে তোমার হচ্ছে 15 ডিগ্রি, তার মানে এইখানে 15 হবে, 15। আর আইয়ের মান বলে দিয়েছে কত? এই যে আইয়ের মান হচ্ছে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, মানে আপতিত রশ্মি আপতন কোণ মানে 45 ডিগ্রি, 45 মাইনাস আর। তাহলে আমাকে না আরের মান বার করতে হবে। তাহলে আরের ভ্যালু কত হবে? 8টাকে যদি আমি বাঁ দিকে নিই আর 15টাকে তাহলে ডান দিকে নিই, তাহলে আর পজিটিভ হয়ে যাবে, 15 ওই দিকে আবার নেগেটিভ হয়ে যাবে, তার মানে সেই 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে আরের মান কত হলো? আরের মান হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা কি জানি? আমাদের চেয়েছে তরলের প্রতিসারাঙ্ক বার করতে। তাহলে প্রতিসারাঙ্কের সূত্র কি? প্রতিসারাঙ্কের সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই, আশা করি তোমরা এটা জানো, সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সাইন আই মানে সাইন আইয়ের মান কত? আইয়ের মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি
ক্লিয়ার? আই মানে বুঝতে পারছো, আই মানে হচ্ছে আপতন কোণ, এই যে কোণটা প্রথমে বলে দিয়েছে। আর আর মানে কি প্রতিসরণ কোণ, যেটা আমি এই বার করলাম ক্যালকুলেশন করে। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রির মান কত তোমরা জানো? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাই কি না? তাহলে 1/√2 আর নিচেরটা উল্টে গিয়ে উল্টে যাবে, কেন নিচে থাকলে কি হয়, ভাগের ক্ষেত্রে গুণ হয়ে গেলে উল্টে যায়। তাহলে সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে তোমার হাফ, সেটা উল্টে গিয়ে 2 হয়ে যাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2/√2। ক্লিয়ার? 2/√2। আর এই 2/√2কে তুমি √2 দিয়ে যদি উপর নিচে ক্যালকুলেশন করো, আমি একটা পেজ নিই, একটা পেজ না নিলে এই জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, এই একটা জায়গা মুছে নিই, তাহলে এই জায়গাটা আমি ক্যালকুলেশনটা করি। আচ্ছা, একটা মোছার কোনো জায়গা মানে মোছার যা যাবে না, আমি এক কাজ করি, তোমাদের পেজই নিই। দেখো মিউ ইকাল টু কি? মিউ ইকাল টু সাইন আই বাই সাইন আর। সাইন আই মানে কত? সাইন আই মানে কত? আই মানে হচ্ছে 45 ডিগ্রি, 45 বাই সাইন আর মানে হচ্ছে 30 ডিগ্রি। সাইন 45-এর মান কত? সাইন 45-এর মান হচ্ছে 1/√2। আর সাইন 30 মানে কত? 1/2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/√2 ভাগের ক্ষেত্রে গুণ হয়ে গেলে 2টা উপরে চলে যাবে, তাহলে 2/1, 1 নিচে না লিখলেও চলে। তার মানে এটা ক্যালকুলেশন করে আসলে কত? 2/√2। এবার আমি √2 দিয়ে উপর নিচে গুণ করতে পারি, করণী তোমরা করেছো তাই না? করণী করেছো, তাহলে 2√2/√2 ইন্টু √2। তাহলে √2 গুণ করলে কত হয়? √2 গুণ করলে 2 হয়। তার মানে 2√2/√2 ইন্টু √2 মানে 2, তাহলে 2 কেটে গেল, তার মানে পড়ে থাকছে কত? √2। আর √2 এর মান তোমরা সকলেই জানো কত? 1.414। তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তো √2 এর মান যেহেতু 1.414, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো কীভাবে √2 বেরোলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু গ্রুপ ডির কোশ্চেন, রেলের গ্রুপ ডি কিন্তু এত সহজ সায়েন্স কোশ্চেন হয় না, যথেষ্ট ভালো কোশ্চেন হয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, কিন্তু বুঝতে পারলে সহজ জিনিসগুলো। ওকে, যদি বুঝতে না পারো তোমরা কমেন্টে জানিও, আমি দ্বিতীয়বার চেষ্টা করব কোনো না কোনো ভিডিওর মাধ্যমে বোঝাতে। আর যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা নিউ ভিউয়ার্স আছো। চলো পরবর্তী কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি আছে বলছে, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? জুনকো তাবেই, বাচেন্দ্রী পাল, আরতি সেন নাকি এন.সি. মেরি কম? তো রাইট অ্যান্সার কী হবে? সরি, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। সকলেই জানো বাচেন্দ্রী পাল কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু এভারেস্ট জয় করেছিলেন। নেক্সট, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? যেই সালটা আমাদের বলা হয় যে একটা জানুয়ারি মাসের 7 কি 9 তারিখ, কী ডে বলা হয় যেটা মনে আসছে না এই মুহূর্তে, এই তারিখেই কিন্তু মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন। তো সেই সালটা কত? 1912, 16, 15 নাকি 14? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 1915 সালে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ দেখা যায়? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি এরেনকাইমা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ স্ক্লেরেনকাইমা কলার কোষে কিন্তু কোষ প্রাচীরে কূপ দেখা যায়। এবং এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরেনকাইমা এগুলো থেকে কিন্তু গ্রুপ ডিতে খুব কোশ্চেন হয়। ক্লিয়ার? এবং আরপিএফ রেলের বিভিন্ন সেক্টরে কিন্তু এই কোশ্চেনগুলো হয়, এই কারণেই বলছি। যেমন তোমার প্যারেনকাইমা কলার কোষ কেমন? এগুলো সজীব হয়, তারপরে তোমার পাতলা ও নরম হয়, কোষ প্রাচীরে কোনো কূপ থাকে না। সেরকমভাবে কোলেনকাইমা কলার কোষগুলোও সজীব হয় এবং কোষ প্রাচীরে কোনো কূপ থাকে না, এবং এগুলো তোমার প্রোটোপ্লাজম থাকে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা উভয়েই। কিন্তু স্ক্লেরেনকাইমা কিন্তু অ্যাকচুয়ালি মৃত কোষ। ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে মৃত কোষ, এবং এইগুলো কোষ প্রাচীরে কি কূপ থাকে, আর এই জন্যই কিন্তু দৃঢ়তা প্রদান করে। মানে খুব তোমার উদ্ভিদের দৃঢ়তা প্রদান করার প্রধান কাজই হচ্ছে কার? স্ক্লেরেনকাইমা কলার। ওকে, আর এরেনকাইমা সাধারণত কচুরিপানায় দেখা যায়। দেখো না, বায়ু ভর্তি থাকে। এরেন মানে এয়ার থেকে এরেনকাইমা, দ্যাট ইজ কচুরিপানার মধ্যে যে কলাটা থাকে সেগুলো কিন্তু এরেনকাইমা কলা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন বলছে, ফুট ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ফুট ফল্ট ক্রিকেট, ফুটবল, হকি নাকি টেনিস? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, টেনিস খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ হচ্ছে ফুট ফল্ট।
পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির জনঘনত্ব সবচেয়ে কম? লাক্ষাদ্বীপ, দাদরানগর হাভেলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাকি লাদাখ? বলছে কি বলছে, জনঘনত্ব সবচেয়ে কম নিচের কোনটি? তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু জনঘনত্ব সবচেয়ে কম। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? অ্যাথলেটিক, জিমন্যাস্টিক, সাঁতার নাকি বক্সিং? তো দীপা কর্মকার কিন্তু জিমন্যাস্টিক খেলার অংশগ্রহণ করেছিলেন এবং এই জিমন্যাস্টিক খেলাকে কিন্তু বলা হয় তোমার মাদার অফ গেমস বলা হয় যত সম্ভব। হ্যাঁ, মাদার অফ গেমস কোন খেলাকে বলা হয়? তো এই জিমন্যাস্টিক খেলায় কিন্তু বলা হয়। ওকে, আর দীপা কর্মকার কিন্তু এই জিমন্যাস্টিক খেলায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন। চলো, বলছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। তোমরা নিশ্চয়ই ভোল্ট ব্যাপারটা জানো, তোমরা যখন কোনো লাইট কেনো তো এই বাতির গায়ে লেখা থাকে, দেখবে 220 ভোল্ট, 60 ওয়াট এরকম লেখা থাকে। তো আমার ওয়াট নিয়ে এখানে কাজ নেই, ওয়াট অবশ্যই কাজ আছে। আমাকে চেয়েছে, দেখো চেয়েছে কি আগে বোঝো, চেয়েছে হচ্ছে বিওটি তড়িৎ শক্তির পরিমাপ, বিওটি এককে বার করতে বলেছে। তাহলে তড়িৎ শক্তি বার করতে গেলে যে ফর্মুলাটা লাগে সেই ফর্মুলাটা হচ্ছে, মানে বিওটির ফর্মুলাটা আগে ভালো করে বোঝো। বিওটি মানে হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। এটা তোমাকে মাথায় রাখতে হবে আগে, যে বিওটি বার করতে গেলে ফর্মুলাটা কি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। তাহলে ঘন্টা তো তুমি পেয়েই গেছো 10 ঘন্টা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার দরকার হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট কিভাবে বার করব? তো ওয়াট বার করার নিয়ম হচ্ছে, ওয়াট বার করার একটা ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু, দেখো অনেক কটা ফর্মুলা আছে, কিন্তু তোমাকে কেমন অঙ্ক দিয়েছে তার উপর বেস করে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? তো পি দিয়ে ওয়াট বার করা হয়, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, যেখানে ভি মানে হচ্ছে এই যে ভোল্টের কথা বলেছে না, ভোল্টের একক অর্থাৎ বিভব প্রভেদের একক ভোল্ট। তার মানে ভি এর মান দেওয়া হচ্ছে 220, তার মানে এখানে কত হবে 220 ইন্টু 220 বলে দিয়েছে। আর আর এর মান কত বলা আছে 440 ওহম। আর মানে কি, আর মানে রোধ, তাহলে রোধের একক কি ওহম, তাহলে 440 ওহম এর মান বলে দিয়েছে। তাহলে 0 0 কেটে দিলাম, 22 দুগুণি 44 আর 2 তার মানে 110। তাহলে এই যে 110 পেলাম, এটা কি পেলাম, এটা অ্যাকচুয়ালি পি এর মান পেলাম, আর পি মানেই ডব্লু, ডব্লু মানেই ওয়াট। তাহলে এই 110 আমি এইখানে বসাই, এই যে ভ্যালুটা বের করলাম সেই 110-এর মানটা এখানে বসালাম, ইন্টু ঘন্টা কত বলেছে 10 ঘন্টা, বাই 1000 আমার ফর্মুলা থেকে এসছে। ক্লিয়ার? কাটাকাটি করি, 0 0 কাটলো, এই জিরোর সঙ্গে এই জিরো কাটলো, পড়ে আছে কত, উপরে 11 নিচে 10, তার মানে 11/10 মানে কত, 11/10 মানেই 1.1, অর্থাৎ 1.1 ইউনিট আমার কারেন্ট খরচ হয়েছে। এবার যদি এখানে বলে দিত যে 1 ইউনিটের দাম যদি 7 টাকা কি 10 টাকা কি 12 টাকা হয়, তাহলে কত ইউনিট, কত টাকা খরচ, মানে কত টাকা তোমাকে বিল দিতে হবে। এইভাবে কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি ইউনিট বার করে নিয়ে 1 ইউনিটের দাম যা হবে সেটা দিয়ে ওই ইউনিটটাকে গুণ করে দিলেই কিন্তু তুমি কত টাকা তোমাকে দিতে হবে বিল সেটা কিন্তু বার করা যেত। এবার তোমাকে পরীক্ষায় কিন্তু ওটাও চাইতে পারে যে 1 ইউনিটের দাম, প্রতি ইউনিটের দাম যদি 6.5 টাকা কি 7 টাকা হয় তাহলে কত টাকা বিল দিতে হবে, টাকা হিসেবেও কিন্তু চাইতে পারে। তো এখন যেহেতু চাইনি, তো আমার রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে অঙ্কটা আমি কীভাবে করলাম। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে উল্কাপাতনের ফলে গঠিত হ্রদ নিচের কোনটি? মিরিক, ভেম্বানাথ, লোনার নাকি ছোলামু? তো উল্কাপাতনের ফলে যে হ্রদ সৃষ্টি হয়েছে সেটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার সি, অর্থাৎ লোনার হ্রদ। লোনার হ্রদ কিন্তু এই উল্কাপাতনের ফলে সৃষ্টি। এবং এই হ্রদটা কোথায় আছে? এটা কিন্তু মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্রে কিন্তু এই লোনার হ্রদ আছে। মণিপুরে কি আছে? লেকটাক হ্রদ, যেটা মিষ্টি জলের হ্রদ। তারপর মিরিক হ্রদ কোন রাজ্যে আছে? মিরিক হ্রদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে। উড়িষ্যায় চিল্কা হ্রদ, চিল্কা অ্যাকচুয়ালি উপহ্রদ। ভেম্বানাথ কোথায় আছে? কেরলে আছে। ছোলামু যে হ্রদটা, এই ছোলামু হ্রদ কিন্তু অ্যাকচুয়ালি সিকিমে আছে। সিকিমে হচ্ছে ছোলামু, এবং এটা যত সম্ভব এটা সবথেকে উঁচুতে অবস্থিত ভারতের সবথেকে উঁচুতে। তো ছোলামু হ্রদ তাও তোমরা একটু দেখো, কেননা আর উলার হ্রদ তো তোমার কাশ্মীরে, উলার হ্রদ যেটা হচ্ছে তোমার সাধু জলের হ্রদ, তাই না? চলো পরবর্তী কোশ্চেন দেখো,
প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? আশা করি সকলেই জানবে 5ই জুন, এটা নিয়ে আর বললাম না। 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়ে যায়? কিছুক্ষণ আগে অধিবেশন নিয়ে বলছিলাম, তো এটা পারা উচিত, এটা তোমাদের আমি ছেড়ে দিলাম। এই অ্যান্সারটা তোমরা করবে যে কোনটা অপশান, কোনটা রাইট হবে, যে কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়ে যায়, 1 নম্বর কোশ্চেন। এবং সেই অধিবেশনের সভাপতিত্বে কে ছিলেন? ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিল্লি, রাঁচি, কলকাতা নাকি মুম্বাই? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সেটা কিন্তু কলকাতায় অবস্থিত। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত। নেক্সট, বৃক্কের আবরণী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, মেনিনজেস, কোনোটি নয়। মেনিনজেস কি? সেটা হচ্ছে মস্তিষ্কের আবরণী, আর পেরিকার্ডিয়াম হচ্ছে বৃক্কের আবরণী। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। ক্লিয়ার? আচ্ছা সরি, পেরিকার্ডিয়াম তো হচ্ছে তোমার হৃৎপিণ্ডের আবরণী। সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা না। তো বৃক্কের যে আবরণী, বৃক্কের আবরণী অ্যাকচুয়ালি ক্যাপসুল বলা হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি বলা হয় ক্যাপসুল। তো এইখানে তোমার পেরিটোনিয়াম, ক্যাপসুল বা পেরিটোনিয়াম বলা হয়। অপশান এ ইজ নট এ কারেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে অপশান বি ইজ এ কারেক্ট। ওকে, আর হৃৎপিণ্ডের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এগুলো ভুল, দেখো পেরিটোনিয়াম পেরিকার্ডিয়াম কাছাকাছি, এর জন্য ভুল হয়ে গিয়েছিল। তো এগুলো থেকে সাবধান। ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েজ কোথায় অবস্থিত? ভাদোদরা, লখনৌ, সেকেন্দ্রাবাদ নাকি নাসিক? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এটা কিন্তু ভাদোদরাতে অবস্থিত ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েজ। নেক্সট, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার, তোমরা জানো ফিউজ তার কী দিয়ে তৈরি? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যেটা হচ্ছে তোমার টিন ও সীসা, এসএন আর পিবি দিয়ে ফিউজ তার তৈরি। এবং ফিউজ তার একমাত্র মনে রাখবে, আমাদের যে বাড়ির যে বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ করা হয়, মানে ফ্যান, পাখা বা লাইট, আরও বিভিন্ন যেসব কিছু সংযোগ করা হয়, সেগুলো সবই কিন্তু তোমার হচ্ছে সমান্তরাল, অর্থাৎ প্যারালাল কানেকশন করা হয়। কেবলমাত্র অনলি কেবলমাত্র ফিউজ তার কিন্তু তোমার শ্রেণী সমবায় করা হয়। ওকে, শ্রেণী সমবায় কিন্তু ফিউজ তার যোগ করা হয়, সিরিজ কানেকশন যাকে বলা হয়। এবার আমার কোশ্চেন হচ্ছে এইখানে, যে ফিউজ তার যে যোগ করা হয় শ্রেণী সমবায়ে, সেটা কোনটির সাথে যুক্ত থাকে? আর তার, লাইভ তার মানে লাইভ লাইন, নিউট্রাল লাইন নাকি লাইভ ও নিউট্রাল উভয় লাইন? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো মনে রাখবে ফিউজ তার কিন্তু অ্যাকচুয়ালি লাইভ লাইনের সঙ্গে যুক্ত করা হয়। পরবর্তী কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক এর রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিকরি, রায়গড়, দৌলতাবাদ নাকি মুর্শিদাবাদ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা সকলেই জানো দৌলতাবাদ, এবং এই কারণে মোহাম্মদ, তিনি কিন্তু রাজধানী এরম দুমদাম স্থানান্তর করেছিলেন। এই কারণে মোহাম্মদ বিন তুগলককে কী বলা হয়? পাগলা রাজা বলা হয়। নেক্সট, যদিও এর সময় না, মোহাম্মদ বিন তুগলকের সময় তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়নি, গ্র্যান্ড জিটি রোড হয়েছিল শেষ শাহের সময়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত? তারাপুর, রত্নগির, কালপক্কম নাকি নারোডা? তো এগুলো এর আগে অনেকবার বলেছি, নারোডা উত্তরপ্রদেশ, হ্যাঁ তারাপুর মহারাষ্ট্র। তো জৈতাপুর কোথায়? জৈতাপুর অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রত্নগির কিন্তু জৈতাপুরে, এই জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কিন্তু রত্নগিরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভুটানের জাতীয় খেলা নিচের কোনটি? তীরন্দাজি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল নাকি কবাডি? তো ভুটানের যে জাতীয় খেলা সেটা কিন্তু অপশান নাম্বার এ, তীরন্দাজি হচ্ছে ভুটানের জাতীয় খেলা। পরবর্তী কোশ্চেন, ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? মুখ্য, গৌণ, তৃতীয় পর্যায়ক্রম নাকি উপরের কোনোটিই নয়? তো ইউএসবি কিন্তু একটা গৌণ স্টোরেজ যন্ত্র, কেননা ইউএসবির মাধ্যমে আমরা কী করি, অন্য আলাদাভাবে যেহেতু স্টোরেজ করি, তো এই কারণে ইউএসবি হচ্ছে গৌণ স্টোরেজ যন্ত্র। বিরসা মুন্ডা বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়া, হায়দ্রাবাদ, রাঁচি নাকি আহমেদাবাদ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত কিন্তু এই বিরসা মুন্ডা বিমানবন্দর। নেক্সট, এগুলো সম্বন্ধে আরও অনেক বলা যায়, কিন্তু যেহেতু ফিজিক্স নিয়ে দুটো কোশ্চেন দিয়েছি ম্যাথের, তো এই দুটো বোঝাতে টাইম লেগেছে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই কারণে এগুলো তোমরা কিন্তু অপশানগুলো তোমরা নিজেরা মানে পড়তে থেকো, নিজেরা এগুলো জানতে থেকো। ক্লিয়ার? ওকে, কোন ভাইসরয়ের সময়ে নৌ বিদ্রোহ হয়েছিল? লর্ড উইলিংডন, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়েভেল? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি
এর সময় কিন্তু অর্থাৎ লর্ড ওয়েভেলের সময় কিন্তু অ্যাকচুয়ালি নৌবিদ্রোহ হয়েছিল। আচ্ছা, নৌবিদ্রোহ হয়েছিল কত সালে? তো এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রেখো 1946 সালে। 1947 সালে 15ই আগস্ট তো ভারত স্বাধীন হয়, তোমরা জানো। তো 1946 সালে কিন্তু এই নৌবিদ্রোহ হয়েছিল। তখনকার যে ভাইসরয় ছিলেন তিনি ছিলেন কে? তোমার হচ্ছে লর্ড ওয়েভেল। এবং তার সময় কিন্তু ওয়েভেল যে পরিকল্পনা সেটা ব্যর্থতা হয়েছিল। তারপরে সিমলা অধিবেশন হয়েছিল এবং আরও কিছু হয়েছিল, এই মুহূর্তে মনে নেই। আর লর্ড লিনলিথগো যদি বলি, তার সময় কি হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তারপরে আরও অনেক কিছু হয়েছিল। মুসলিম লীগের যে লাহোর অধিবেশনে যে পাকিস্তান প্রস্তাব বেরিয়েছিল, তখন কিন্তু ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 1 ও 6 হলে, পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো, বলেছে এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে? 1 বলেছে। আচ্ছা, বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে? 6 বলেছে। তাদের যৌগের সংকেত কী হবে? এবার একটা জিনিস বলি, কোনো যৌগের সংকেত বার করতে গেলে সেই যৌগের যোজ্যতাকে বার করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে তোমাকে আমাকে বার করতে হবে কি? তোমাকে বার করতে হবে যোজ্যতা। এবার যদি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 হয়, তার মানে তার যোজ্যতা 1ই, তাহলে এর যোজ্যতা তো 1 পেয়েই গেলাম। তাহলে এ নিয়ে আমাকে কিছু করতে হবে না। তাহলে বি এর যোজ্যতা বার করি। এবার দেখো, বি এর যদি পরমাণু ক্রমাঙ্ক যদি 6 হয়, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? ইলেকট্রন বিন্যাস হবে, প্রথম কক্ষে কটা ঢোকে? 2টো ঢোকে, এর আগেও বলেছি। তারপরে কক্ষে 8টা ঢোকে, কিন্তু 8টা যদি না থাকে তাহলে 6 হতে যে কটা বাকি থাকবে সে কটাই ঢুকবে, তার মানে 4। ক্লিয়ার? এবার একটা কন্ডিশন জানতে হবে যে কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষ, মানে এখানে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে, অর্থাৎ বি মৌলের সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন আছে। তো নিয়ম হচ্ছে সর্ববহিস্থ কক্ষে যদি 4টে ইলেকট্রন থাকে তবে সেটাই তার যোজ্যতা, কিন্তু যদি 4-এর বেশি থাকে তখন 8 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে যেটা পাবো সেটা তার যোজ্যতা। ক্লিয়ার? মনে থাকবে কি বললাম? কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে যে কটা ইলেকট্রন থাকে সেটা যদি 4 হয় বা 4-এর কম হয় সেটাই তার যোজ্যতা, কিন্তু যদি সেটা 4-এর বেশি হয় তখন তোমাকে 8 থেকে, কত থেকে? 8 থেকে সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে তুমি বি এর যোজ্যতা পেলে কত? এ এর যোজ্যতা হচ্ছে 1, আর বি এর যোজ্যতা কত? বি এর যোজ্যতা হচ্ছে তোমার 4। বি এর যোজ্যতা পেলে 4। এবার কি করতে হবে? সংকেত বানাতে গেলে কি করতে হয়? ক্রস গুণ করতে হয়, ক্রস গুণ। তাহলে বি এর সাথে 1 গুণ হবে আর এ এর সাথে 4 গুণ হবে। ক্লিয়ার? অর্থাৎ এর যে সংকেতটা হবে সেটা হচ্ছে A4B। তাহলে দেখো A4B কোথায় আছে? আচ্ছা, এইখানে কোনো একটা গণ্ডগোল আছে। দেখো, যাই হোক, এখানে কোনো অপশানে গণ্ডগোল আছে, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে A4B। তো আমি এই অপশানটাকে চেঞ্জ করে দিলাম, এটা হবে A4B। দিস ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? কীভাবে বার করতে হয় এটা তো তোমরা শিখলে। এরপরে যদি আমি কোনো ভিডিও দিই তখন তোমরা এটা প্র্যাকটিস করো, জিনিসগুলোকে দেখবে মনে থাকবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিল? সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড় নাকি সুনীল গাভাস্কার? তো প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কিন্তু ট্রিপল সেঞ্চুরি করেছিল হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। ওএনজিসি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? ট্রম্বে, তাতিপাকা, বিশাখাপত্তনম নাকি হলদিয়া? তো রাইট আনসার অপশান নাম্বার বি, তাতিপাকাতে কিন্তু এই ওএনজিসি তৈল যে শোধনাগার সেটা কিন্তু অবস্থিত। দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? এর আগেও কিন্তু বলেছিলাম, দাবা, ফুটবল, ক্রিকেট নাকি শুটিং? তো তিনি কিন্তু তোমার কোন খেলার সঙ্গে জড়িত? তিনি কিন্তু দাবা খেলার সঙ্গে জড়িত হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া। অভিনব বিন্দ্রা দাবা খেলার সাথে জড়িত। ওকে, তারপর আরও অনেকে আছেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কি বলছে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সংগঠনটির প্রতিষ্ঠাতাকে? বিনায়ক দামোদর সাভারকার, গোপালকৃষ্ণ গোখলে, পুলিন বিহারী দাস নাকি রাসবিহারী বসু? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে। ইনি কিন্তু এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। এবং দেখো, এর সাথে তোমরা এর আগেও আমি ভিডিওতে করিয়েছি যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমোরো, যে এটা এই যে বক্তা, এই যে উক্তিটির বক্তা সেটাকে গোপালকৃষ্ণ গোখলে। তো এগুলো কিন্তু সবসময় আমি যে বললাম, আমি যদি কখনো নাও বলি, তোমরা কিন্তু যখনই অপশানগুলো পাচ্ছ না
অপশানগুলো তোমরা নিজেরাই নিজেদের মতো করে রিপিট করতে থাকবে। গোপালকৃষ্ণ গোখলে যদি আরও কিছু বলি ওনার সম্বন্ধে, উনি কিন্তু মহাত্মা গান্ধীর তিনি রাজনৈতিক গুরু ছিলেন, তাই কি না? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে ছিল, আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়। ওকে, বিনায়ক দামোদর সাভারকার সম্বন্ধে কী জানি সেগুলোও বলতে থাকবে, রাসবিহারী বসু সম্বন্ধে কী জানি তার সম্বন্ধে সেগুলো নিজেরা আলোচনা করতে থাকবে, এবং যেটা মনে হবে একটু কনফিউশন সেটা বই দেখে নেবে কোনো সময়। ক্লিয়ার? এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি পড়তে হয় এবং এইভাবে পড়ো তোমরা, দেখবে সবসময় জিকে মনে থাকবে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ নাকি ব্রহ্মগুপ্ত? তো বৃহৎ সংহিতা কিন্তু বরাহমিহিরের রচনা হচ্ছে বৃহৎ সংহিতা। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও সালোক সংশ্লেষে সক্ষম? কি বলছে? ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও সালোক সংশ্লেষে সক্ষম। কেননা আমরা কি জানি, ব্যাকটেরিয়ার মধ্যে তো কোনো ক্লোরোফিল থাকে না, তাহলে সালোক সংশ্লেষ করতে গেলে তো ক্লোরোফিল লাগে, তাহলে ব্যাকটেরিয়া যেহেতু ক্লোরোফিল থাকে না তাহলে সালোক সংশ্লেষে অক্ষম হওয়ার কথা। কিন্তু এমন একজন আছে নিচের যিনি ব্যাকটেরিয়া অথবা সালোক সংশ্লেষে সক্ষম। তো রাইট অ্যান্সার হচ্ছে রোডোসিউডোমোনাস, আর একটা নাম মনে রাখবে রোডোস্পাইরিলাম। এরা ব্যাকটেরিয়া হলেও সালোক সংশ্লেষে সক্ষম। ক্লিয়ার? আর ইউগ্লিনা, ক্রাইসেমিবা, স্বর্ণলতা এরা কিন্তু ছত্রাক, যেমন বিশেষ করে স্বর্ণলতা হচ্ছে ছত্রাক। ওকে, ইউগ্লিনা, ক্রাইসেমিবা এরা কিন্তু অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষে ইউগ্লিনা, দেখো এইখানে এই যে ইউগ্লিনা বলছি এ তো অবশ্যই বললাম যে সালোক সংশ্লেষ, দেখো এটা কিন্তু প্রাণী, ইউগ্লিনা কিন্তু প্রাণী, তাহলে সালোক সংশ্লেষ কারা করে? উদ্ভিদরা করে, আমরা তো এটাই জানি না। কিন্তু ইউগ্লিনা মনে রাখবে, ইউগ্লিনা একটা প্রাণী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। সেরকমভাবে ছত্রাক, স্বর্ণলতা, তারপরে তোমার হচ্ছে এরা মানে উদ্ভিদ, স্বর্ণলতা কিন্তু উদ্ভিদ। ক্লিয়ার? ছত্রাক উদ্ভিদ, তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষে সক্ষম হওয়া উচিত। কিন্তু মনে রাখবে স্বর্ণলতা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম, উদ্ভিদ। ঠিক আছে? তো এই জিনিসগুলো এইভাবে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন কী আছে, বলছে 16 বিটস এর সমাহারকে কী বলে? 16 বিটস এর সমাহারকে ওয়ার্ড, নিবিল, মেমোরি ব্লক নাকি বাইট? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, একে বলা হয় ওয়ার্ড। 16 বিটস বা বাইটস একে বলা হয় এক ওয়ার্ড। নেক্সট, কুন্দপুর ম্যানগ্রোভ অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু নাকি উড়িষ্যা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, কুন্দপুর যে ম্যানগ্রোভ অভয়ারণ্য এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে এটা কি? মানে ডলফিন নোজ একটা গুরুত্বপূর্ণ একটা কোনো কিছু, সেটা বিশাখাপত্তনম বন্দরের ওটা কি? বলছে এটা পর্যটন কেন্দ্র, পুরাতাত্ত্বিক কেন্দ্র, জাহাজ শিল্প উন্নতি বা বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল, নাকি বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে? তো রাইট অ্যান্সার কি? অপশান নাম্বার সি, এটা হচ্ছে জাহাজ শিল্পে উন্নতি ও বন্দরের জন্য একটা প্রাকৃতিক ঢাল, এটাকেই বলা হয় ডলফিন নোজ। এবং এখানে মানুষ ঘুরতেও যায়, যেটা তোমার অন্ধ্রপ্রদেশে আছে, অন্ধ্রপ্রদেশে তো ভাইজ্যাক আছে, মানে প্রচুর জায়গা আছে অন্ধ্রপ্রদেশে দেখার মতো জিনিস আছে। ডলফিন নোজ যদি আমি এখনও যাইনি, যাওয়ার একটা উপায় ছিল কিন্তু যেতে পারিনি। রিসেন্ট পুরী থেকে ঘুরে আসলাম, এর জন্য 2-1 দিন আমি একটু ভিডিও তোমাদের দিতে পারিনি, সত্যিটা বললাম, যেটার মেইন কারণ। তারপরে সেখানে গিয়ে তো ভয়ঙ্কর কাণ্ড, সেই আমাদের যে কি বলে বলরাম তো সেই নামাতে গিয়ে পড়ে গিয়েছিল। তো যাই হোক, সেগুলো তোমরা জানো সকলেই। নেক্সট কোশ্চেন, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? দেখো জিঙ্ক বর্তমান, দেখো কাঁসা, কীভাবে মনে রাখতে বলেছি? কাঁসা মানে কি? কাঁসা বললেই তোমাকে মনে করতে হবে কাঁতাটি, কাঁতাটি তার মানে তামা আর টিন। তাহলে জিঙ্ক নেই, তাহলে জিঙ্ক বর্তমান বলেছে, তাহলে এটা তো হবে না, কাঁতাটি হবে না। পিতল, পিতল মানে কি? কি বলতে বলেছি? পিতাজি। তো পিতাজি মানে তামা আর জিঙ্ক, তাহলে তো হয়েই গেল, পিতলে কিন্তু জিঙ্ক বর্তমান। বাকি ব্রোঞ্জও জিঙ্ক নেই, ডুরালুমিনেও কিন্তু জিঙ্ক নেই। ক্লিয়ার? কীভাবে মনে রাখবে? টেকনিক্যালি মনে রাখতে হবে জিনিসগুলোকে। নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি? আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারেন দ্বীপ নাকি পাম্বন দ্বীপ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ব্যারেন দ্বীপ কিন্তু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, যেটার নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। বুদ্ধ কথার অর্থ কি? মুক্তির পথ নির্মাতা, দুর্গ, জ্ঞানী নাকি পবিত্র? তো বুদ্ধ কথার অর্থ কিন্তু জ্ঞানী, এই জ্ঞানী শব্দই কিন্তু বুদ্ধ, অর্থাৎ বুদ্ধ কথার অর্থ জ্ঞানী। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো। দেখো লাইক করো, তোমাদের লাইক খুব কম পাচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো, তোমাদের ইচ্ছা। আর তোমরা যদি আরও কোনো কিছু চাও বা যেগুলো আমি কোশ্চেন করছি তোমরা সেগুলো কমেন্টে জানাতে পারো। তোমরা কত অ্যান্সার করেছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, যে 50টার মধ্যে তোমাদের নিজেদের কতটা হয়েছে। আমি এই কারণে সন্তু একাডেমি যে আমাদের
টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু আমি কোশ্চেনের PDF দিয়ে দিই যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এত কিছু তোমাদের জন্য করি, তো এই কারণে একটা লাইক তো আমরা পেতেই পারি না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।